মারা গেলেন সিলেট সিটির সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন কামরান। করোনায় আক্রান্ত হয়ে 7 জুন থেকে ভর্তি ছিলেন সিএমএইচে। রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন দুই মুক্তিযোদ্ধা, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও মোহাম্মদ নাসির। পরিবারের কাছে যেতে না পারায় প্রধানমন্ত্রীর আক্ষেপ। করোনা মহামারীর দুঃসময়ে মানুষের পাশে নেই রাজনৈতিক দলগুলো, নেতারা জনসম্পৃক্ততায় ব্যর্থ বলছেন বিশ্লেষকরা। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের জন্য চালু হচ্ছে 350 শয্যা দুটি আইসোলেশন সেন্টার। বিনামূল্যে চিকিৎসা সেবা, গড়ে তোলা হচ্ছে মিনি হাসপাতালও। এবং তথ্যগত ভুলের কারণে ঈদের প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তা পাননি রংপুরের 1 লাখ পরিবার। পেয়েছেন বিত্তশালী সহ একই পরিবারের একাধিক মানুষ। বাংলা সুমের সঙ্গে আছি আমি মৌসুমী মো। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর রাত 3:30টার দিকে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত 27 মে বদরুদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের দেহে শনাক্ত হয়। 5 জুন করোনা পরীক্ষার বদরুদ্দিন আহমেদ কামরানেরও করোনা পজিটিভ আসে। 6 জুন তাকে শহীদ ডক্টর শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশনে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে 7 জুন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সিএমএইচে আনা হয়। বদরুদ্দিন আহমদ কামরান ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেটের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে শাহিদ হলেন মুক্তিযোদ্ধা ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে জানাজায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। যে গোপালগঞ্জে জন্ম বেড়ে ওঠা রাজনৈতিক ব্যক্তি, সেখানেই কফিনবন্দি ফিরে এলেন সবার প্রিয় নেতা। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ গোপালগঞ্জ কেকানিয়া মাঠে পৌঁছালে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পরপরই তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনতা। দীর্ঘদিনের সহযোদ্ধাকে এক নজর দেখতে আসেন রাজনৈতিক কর্মীরা। বিপদে আপদে সর্বাবস্থায় ওনাকে ডাক দিলে প্রায় উনি সেটাকে সারা দিয়ে গ্রামে চলে আসতেন। নীতি এবং আদর্শের প্রশ্নে কারোর সাথে আপোষ কখনো করেন নাই। বাদ-আসর কেকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন কয়েকশো মানুষ। তারা ধর্ম প্রতিমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। এরপর দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। শেখ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান 2019 সালের জানুয়ারি মাসে। এরপর ঢেলে সাজান নিজ দপ্তর, কমিয়ে আনেন পুরো হজ ব্যবস্থাপনার নানা জটিলতা। নিবেদিত, নিঃশর্ত এবং একনিষ্ঠ বঙ্গবন্ধুর আদর্শের কর্মী মাননীয় প্রধানমন্ত্রীর একজন অনুগত ভক্তকে আমরা হারাইছি। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন নেতৃত্বে সুসংগঠিত করে রাখছে। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে এই মানুষটি শুধু যে হজ ব্যবস্থাপনার কাজ করেছেন তা নয়, তিনি এদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন বুঝতে পারতেন। তিনি এদেশের সমগ্র আলেম ওলামাদের সাথে ওনার একটা গভীর আত্মার সম্পর্ক ছিল। গতকাল শনিবার হঠাৎ অসুস্থতা দেখা দিলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে রাত 11:15টার দিকে মারা যান তিনি। রোববার অ্যাম্বুলেন্স যোগে গোপালগঞ্জে নেওয়া হয় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ। সময় সংবাদ, গোপালগঞ্জ।
বনানীতে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল 2 দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তার কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজায় অংশ নিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, অদম্য এ আওয়ামী লীগ নেতার প্রস্থানে রাজনীতির মাঠে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। শাহরিয়ার দ্বীপকে সঙ্গে নিয়ে আজহালিমনের রিপোর্ট। লাল সবুজের পতাকায় মোড়ানো যমুনা পাড়ের তুখোর রাজনীতিক মোহাম্মদ নাসিম করোনা সংকটের প্রেক্ষাপটে সীমিত পরিসরে বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমকে গার্ড অব অনারে বিদায় জানানো হয়। বঙ্গবন্ধু কন্যার ঘনিষ্ঠ সহচরকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন 2 সামরিক সচিব। আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও 14 দল শ্রদ্ধা জানায় বর্ষিয়ান এ নেতাকে। স্বাস্থ্যবিধি মেনে শেষ বিদায় দিতে ছুটে আসেন মোহাম্মদ নাসিমের রাজনৈতিক সহযোদ্ধারা। তারা বলেন, জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুরের যোগ্য উত্তরসূরি ছিলেন তিনি। একজন নেতা যে আমৃত্যু পর্যন্ত একটি নীতি ও আদর্শের প্রতি আমৃত্যু অবিচল থাকতে পারেন, সেটি বারবার স্মরণ রাখবেন। তিনি একজন অসম সাহসী আপোষী নেতা, তিনি কর্মী বান্ধব নেতা, তিনি জনবান্ধব নেতা। অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন পুরোধা। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠ ছিল সোচ্চারিত। সিরাজগঞ্জের কাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে আমার বাবার এই শেষ ইচ্ছাটি পূরণ করতে পারলাম না। আমার সিরাজগঞ্জের উত্তরবঙ্গের লক্ষ কোটি মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। রোববার বেলা 11টার দিকে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয় 4 বারের এই মন্ত্রীকে। শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষেরা বলছেন, মোহাম্মদ নাসিমের প্রস্থান নিঃসন্দেহে রাজনীতির মাঠের এক বড় শূন্যতা। তবে তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ত্যাগের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য পাঠ্য হবে যুগ যুগান্তর। সময় সংবাদ, ঢাকা। একই দিনে 2 জনের মৃত্যুর ঘটনা বড় শোকের। দেশ ও দলের জন্য তা অপূরণীয় ক্ষতি। আওয়ামী লীগের প্রয়াত 2 নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে সংসদে চলতি অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন তিনি। করোনা বাস্তবতায় প্রিয়জনদের পাশে না দাঁড়াতে পারার আক্ষেপও তুলে ধরেন সরকার প্রধান। রীতি অনুযায়ী সদ্যপ্রয়াত সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনেই শোক প্রস্তাবের আলোচনা। শোকাতুর রাজনৈতিক সহযোদ্ধারা স্মরণ করেন প্রয়াত 2 নেতার কর্মময় জীবন। সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক অঙ্গনে মোহাম্মদ নাসিম ও শেখ আবদুল্লাহর অবদানের কথা স্মরণ করেন। রাজনীতি করতে যে সবসময় নাসিম ভাই আমার পাশে পেয়েছি। আসলে আমার জন্য খুব কষ্ট হচ্ছে বলতে, যেভাবে সবাইকে হারানো খুবই দুঃখজনক। করোনার নিষ্ঠুর বাস্তবতায় প্রয়াত নেতাদের পাশে দাঁড়াতে না পারার আক্ষেপও ছিল সরকার প্রধানের কণ্ঠে। জানাজা পড়া, সেখানে একটু ফুল দেওয়া, পরিবারের সাথে দেখা করা, কিন্তু এমন একটা অস্বাভাবিক পরিবেশ যে আমরা এবার সেটা করতে পারলাম না। আজকে আমি পার্লামেন্টে আসবো, আমাকে কিন্তু অনেক জায়গা থেকে ভীষণভাবে বাধা দেওয়া হয়েছে। অনেকে নিষেধ করেছে, না আপনি যাবেন না, আপনি যাবেন না। কে একটা অদৃশ্য শক্তি, তার ভয় ভীত হয়ে থাকবো, এটা তো হয় না। কোভিড-19-এর আগ্রাসী থাবা থেকে মানুষ বাঁচাতে সংক্রমণ ঝুঁকিতে থাকা এলাকাগুলো লকডাউনের আওতায় থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনার ভয়ে তাদেরকে তো আমরা না খাওয়ায় মারতে পারি না। তাদের জীবন যাত্রা যায় যে সেটা তো আমাদের করতে হবে। আমরা এখন যেটা ঠিক করেছি, কোন কোন এলাকায় বেশি দেখা যাচ্ছে সেটা লকডাউন করা, সেখানে আমরা আটকাচ্ছি যেন ওখান থেকে কোনো রকম আর সংক্রামিত না হয়। সংসদীয় আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন আইন প্রণেতারা। তারও রুহের মাগফিরাত কামনা করছে আল্লাহ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 32 জন মারা গেছেন। এ নিয়ে মারা গেলেন 1171 জন।
নতুন করে ৩,১৪১ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৯০৩ জন। বুলেটিনে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। ক্ষুদ্র ভাইরাস অথচ কি তার ব্যাপক প্রভাব। ৮ই মার্চ দেশে শনাক্তের পর থেকে ১৫তম সপ্তাহের প্রথম দিনেও অব্যাহত আছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার ব্যাপকতা। চীনকে টপকে বিশ্বে আক্রান্তের সংখ্যা বিবেচনায় ১৮তম স্থানে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের স্থান চতুর্থ আর পাকিস্তান ১৫তম। শেষ ২৪ ঘন্টায়ও অব্যাহত আছে আক্রান্ত ও মৃত্যুর এই হার। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৭,৫২০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ পর্যন্ত ১৮,৭৩০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪০%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১.৩৪ ভাগ। তবে এর মধ্যে দেশের বেশ কয়েকজন বিশিষ্টজন ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। অনেক দেশ শতভাগ মানুষ মাস্ক পরে করোনা সংক্রমণ কমিয়েছে। কাজেই সকলের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, যার যার অবস্থান থেকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করুন। নতুন যোগ হওয়া একটি সহ সারা দেশে এখন ৬০টি কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসাইন। বাংলাদেশে আক্রান্তের দিক থেকে বিশ্বে এখন করোনা সংক্রমণের ১৯তম অবস্থানে রয়েছে এবং মৃত্যুর দিক থেকে ৩১তম অবস্থানে রয়েছে। তো বিশ্লেষণের আগে আমরা আজকে ১৪ জুনের বাংলাদেশের করোনার সার্বিক চিত্র যদি দেখি, তাহলে দেখব দেশের ৬২টি ল্যাবে ১৪,৫০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ৩,১৪১ জন করোনা রোগী এবং সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছে ৩২ জন। মৃত্যুর হার যদি আমরা বলি যে ১.৩৪% এবং সবশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৭৩০ জন। গত ৭ দিনে বাংলাদেশের করোনা সংক্রমণের চিত্রটা দেখি, তাহলে দেখতে পাবো যে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত করোনা সংক্রমণের হার প্রতি ১০০ জনে ২০ থেকে ২১ জনের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। সবশেষ ১২ই জুন সবচেয়ে বেশি করোনা আক্রান্তের রোগীর সংখ্যা পাওয়া গেছিল ৩,৪৭১ জন। ১৪ই জুন এই সংক্রমণের হারটি কিন্তু বেড়ে দাঁড়িয়েছে ২১.৬৫%। বাংলাদেশে সর্বপ্রথম ৮ই মার্চ করোনা রোগী শনাক্ত হয়েছিল ৩ জন। এরপর এখন বাংলাদেশে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭,৫২০ জন। বাংলাদেশে প্রথম করোনা রোগী মৃতের সংবাদ দিয়েছিল আইইডিসিআর ১৮ মার্চ ১ জন। এরপরে এর ১ মাস ১৮ এপ্রিলে আমরা দেখেছি মৃত্যুর সংখ্যা ৮৪ জন এবং ১৮ মে এই সংখ্যাটা দাঁড়িয়েছিল ৩৪৯ জন। আজকে ১৪ জুনে এর সংখ্যাটা বেড়ে ১,১৭১ জনে দাঁড়িয়েছে। কোভিড সংক্রমণের উৎস দেশ চীন, যেখানে ২ মাসে করোনা সংক্রমণের হারটা নিম্নমুখী হয়েছিল, বাংলাদেশে ৪ মাসেও সেই হারটি কিন্তু আমরা ঊর্ধ্বমুখী দেখছি। নিজে সচেতন হতে হবে, পরিবার পরিজনকে সচেতন করতে হবে, তাহলেই কিন্তু করোনা থেকে আমাদের মুক্তি মিলবে। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা ভাইরাস মহামারীর এই দুঃসময়ে মাঠে একেবারে অনুপস্থিত রাজনৈতিক দলগুলো, বরং সুবিধা বঞ্চিত মানুষের পাশে পাচ্ছে সেনাবাহিনী, পুলিশ এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাকে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আস্থা অর্জন করতে কেন্দ্র থেকে তৃণমূল সব ক্ষেত্রে জনসম্পৃক্ততায় ব্যর্থ রাজনৈতিক দলগুলো। ফেরদৌস লিপি রিপোর্ট। কোভিড-১৯-এর আঘাতে বিশ্বজুড়ে বিপর্যস্ত চিকিৎসা, অর্থনীতি ও সমাজ ব্যবস্থা। দেশেও প্রতিদিন রেকর্ড ভাঙছে আক্রান্ত আর মৃতের সংখ্যা, হু হু করে বাড়ছে সংক্রমণ। বিশাল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ায় বাড়ছে দারিদ্র্যের হারও। অথচ এমন সময় জনগণ পাশে পাচ্ছে না রাজনৈতিক দলগুলোকে। প্রথম দিকে ত্রাণসহ কিছু তৎপরতা দেখা গেল, সংকট যতই ঘনীভূত হচ্ছে দলগুলো নিষ্ক্রিয়তা তত বাড়ছে। ভোট আসে না, তখন সবাই আসে, ওই দল আসে, এই দল আসে, সব দলই আসে, কিন্তু অনেকেও আসে না। কেউ খোঁজও নিল না যে আমরা কেমন আছি, ভালো আছি না খেয়ে আছি না খেয়ে আছি। আমাদের বেতন ভাতা এরকম ঠিক মতো দিতেছে না। ব্যাপারটা যদি সরকার কিংবা অন্য কোনো জনপ্রতিনিধি যদি দেখতো আমাদেরকে,
তাহলে হয়তো আমাদের এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারতাম আমরা। যদিও নেতাদের দাবি সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে থাকছেন তারা। আমরাই কিন্তু প্রথম লিফলেট গুলো বিতরণ করেছি, যে লিফলেটের মধ্যে সাবধানতার বিষয়গুলো ছিল। 1,30,00,000 বাংলাদেশিদের কাছে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। শুধু আমাদের দলের নেতাকর্মীরা প্রায় 1,22,00,000 টাকার মতো ত্রাণ তারা নিজেদের উদ্যোগে দিয়েছে। সামর্থ্যের জায়গা থেকে এতটুকু ঘাটতি আমাদের কোনো দলের নেতাকর্মীর মধ্যে নেই। বৈশ্বিক এই মহামারীর কালে রাজনৈতিক দলগুলো জনসেবা বিমুখিতা দলগুলোকে জনবিচ্ছিন্ন করার পাশাপাশি রাজনৈতিক দেউলিয়াত্বের দিকে ঠেলে দেবে বলে অভিমত বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলোর এই নীরবতা জনগণ সহজভাবে নেয়নি বলে মত এই রাজনৈতিক বিশ্লেষকের। রাজনৈতিক দল পরিচালনা করেন, তারা তো সংগ্রাম করে এত দূর এসেছে, এই সংগ্রামে কেন তারা পিছিয়ে পড়বেন এটি মানুষ খুব সহজভাবে নেয়নি। তৃণমূলে যে পরিমাণ সম্পৃক্ততা নিয়ে জনগণের পাশে দাঁড়াবার কথা ছিল সেই পরিমাণ দেখা যাচ্ছে না, বরঞ্চ লুটপাটের একটা বিরাট উৎসব যেন চলছে। জনপ্রতিনিধিরা সম্পৃক্ত হলে লকডাউন সফল হওয়ার পাশাপাশি ত্রাণ কার্যক্রমেও স্বচ্ছতা আসত বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। তথ্যগত ভুল ত্রুটির কারণে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া 2,500 টাকার আর্থিক সহায়তা পাননি রংপুরের 1 লক্ষ পরিবার। 40,000 টাকা দেয়া হলেও তাতে ধরা পড়েছে তুগলকি কারবার। বিত্তশালী ডেয়ারি ফার্মের মালিক সহ একই পরিবারের একাধিক মানুষ পেয়েছে এই সহায়তা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার জন্য নির্বাচিতদের তালিকা ইউপি কার্যালয়ের নোটিশ বোর্ডে না থাকায় দফায় দফায় ঘুরিয়ে অবশেষে তথ্য অধিকার আইনে আবেদনের কথা বললেন চেয়ারম্যান নূর আলম। পরে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে তালিকা ঝুলাতে বাধ্য হন। লিখিত আকারে নির্দেশনা দেওয়া আছে, 9টা ইউনিয়নের প্রত্যেকেই ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে এটা টানিয়ে দিবে। আমাদেরকে যখন বলছে তখন আমরা টাকা দিছি। তার আগে যে তথ্য অধিকার আইন দেখাইলেন আমাকে। হ্যাঁ, আইনও আছে। তালিকা ধরে 4 ও 7 নম্বর ওয়ার্ড ঘুরে 705 সিরিয়ালের রুস্তম, 722-এর রহিম, 704-এর লিটন, 736-এর বিজয়ের মিলল পাকাবাড়ি, 721-এর সুরুজ বানু ও 745-এর সালেহার সম্পর্ক মা ও মেয়ে। 3 ভাই নজরুল, নুরু ও আমিনুলের সিরিয়াল যথাক্রমে 359, 360 ও 361। এদের সবাই বিত্তশালী, কারো জমি আছে 30 কাঠা, কারো আছে ডেইরি ফার্ম। তালিকায় 2-1জন গরিব থাকলেও তারা 500 টাকা করে ঘুষ নেয়ার অভিযোগ করছেন। আমার মেম্বার সাহেব সেই কার্ডটা নিয়েছে, নেওয়ার পরে 500 টাকা নিয়ে তারপরে কার্ডটা নিয়ে দেয়, আমাকে তারপরে টাকা দিচ্ছে। এই মেম্বার বলছে যে আমি তোমাদের মোবাইলে টাকা দেবো, এই মোবাইল নাম্বারটা দাও আর আমাকে 500 টাকা দাও। চেয়ারম্যান, মেম্বার আর ত্রাণ কমিটির রেশারেশিতে বঞ্চিত হয়েছেন প্রকৃতরা। এই দ্বন্দ্বগুলো কিসের কারণে? এই কার্ড স্লিপ নিয়ে জালাল যে তালিকা করলো, তালিকা করে যে লিস্টটা জমা দিল, এই জমা দেওয়ার পরে এই লিস্টের মাল জালালকে দেয়নি। যে লোকগুলোর নাম আমি এখানে দিছিলাম, এই লোকগুলো আসলে ত্রাণ থেকে কেন বঞ্চিত হলো? জেলা প্রশাসক জানালেন, এখন পর্যন্ত 40,000 নম্বরে টাকা দেয়া হলেও ভুল বা অসম্পন্ন তথ্যের কারণে যাচাই বাছাই চলছে আরও 1 লাখের। প্রথম পর্যায়ে আমরা 40,000 অনুমোদন পাইছি, তারপরে আমাদেরকে আবার বলছে ত্রুটি বিচ্যুতি যাচাই বাছাই করে দিতে, তা আমরা আবার পাঠাইছি। এই প্রকল্পের নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি হয়েছে, কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় অতিবাহিত হলেও কাজই শুরু করতে পারেনি তদন্ত কমিটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কখনো মন উদাস করা টানা রিমঝিম শব্দ, কখনো বা তুমুল আক্রোশের বৃষ্টিতে বিদ্রোহী মন, সঙ্গে নানা ফুলের মন মাতানো ঘ্রাণ। বর্ষার প্রথম দিনে থাকছে আশার নিয়ে গল্প, দেখার আমন্ত্রণ। অন্য প্রসঙ্গ, চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীদের জন্য চালু হতে যাচ্ছে 350 শয্যার 2টি আইসোলেশন সেন্টার। এর মধ্যে তরুণ রাজনৈতিক কর্মীদের উদ্যোগে 100, সিটি কর্পোরেশন 250 শয্যার সেন্টারে বিনামূল্যে পাওয়া যাবে চিকিৎসা সেবা। শুধু আইসোলেশন সেন্টার নয়, ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হচ্ছে মিনি হাসপাতালও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 4000 পার হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 100 জনের বেশি। সেই সাথে চিকিৎসা না পেয়ে প্রতিদিনই বাড়ছে রোগী মৃত্যুর অভিযোগ। এমন একটি কঠিন সময়ে নগরীর চাঁদগাঁও এলাকায় ব্যক্তিগত উদ্যোগে মিনি হাসপাতাল গড়ে তুলে মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন এক তরুণ ব্যবসায়ী। হামিদচর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 5 শয্যার এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। সেই সাথে ব্যবস্থা করা হয়েছে অক্সিজেন সিলিন্ডার, থার্মাল স্ক্যানার, অক্সিমিটার, নেবুলাইজার, গ্লুকোজ মিটার সহ প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম। এছাড়া ব্যবস্থা করা হয়েছে চিকিৎসক, স্বেচ্ছাসেবীদেরও। আমার থেকে যদি একটু সামান্যতম চিকিৎসা, যে প্রাথমিক চিকিৎসাটাও যদি পাই, যে অন্তত অক্সিজেন, আমি চাচ্ছি যে অক্সিজেনের অভাবে, আমি ওটা শুনতে চাচ্ছি না যে আমাদের এলাকার মানুষজন যে অক্সিজেনের অভাবে মারা গেল। কিছু রাজনৈতিক তরুণদের যৌথ প্রচেষ্টায় নগরীর হালিশহর এলাকায় কমিটি সেন্টারে গড়ে তোলা হচ্ছে 100 শয্যার করোনা আইসোলেশন সেন্টার। দ্রুতগতিতে এগিয়ে চলেছে নির্মাণ কাজ। এখানে অক্সিজেন সুবিধা সহ সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হবে করোনা আক্রান্ত রোগীদের। মানুষকে যদি আমরা আইসোলেটেড করতে পারি তাহলে এই বিষয়টি যে করোনাটা আর সংক্রমণটা অনেকটা রোধ করা যাবে। এবং পাশাপাশি যে মৃত্যুর হার আমরা দেখতে পাচ্ছি, অক্সিজেন সিলিন্ডারের অভাবে মানুষ মারা যাচ্ছে, স্বাস্থ্যসেবার অভাবে মারা যাচ্ছে, ওইখান থেকে আমরা কিছু মানুষকে অন্তত বাঁচাতে পারবো। যারা পরিবারের বৃদ্ধ মা বাবা আছেন, ছোট বাচ্চারা আছেন, তাদেরকে আইসোলেট করে তাদের আলাদা থাকার জন্য যাদের প্রয়োজন, আমরা মূলত তাদের জন্যই আইসোলেশন সেন্টারটা। অন্যদিকে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে সিটি কর্পোরেশনের অর্থায়নে আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকার সিটি হলে গড়ে তোলা হচ্ছে 250 শয্যার আইসোলেশন সেন্টার। এখানে বিনামূল্যে অক্সিজেন সহ সার্বক্ষণিক চিকিৎসা সেবা পাবে বলে জানান সিটি মেয়র। ক্রিটিক্যাল পেশেন্ট ওখানে ভর্তি করা মানে আমরা যারা পজিটিভ মাইল্ড মডার্ন যারা, ওনাদেরকে ভর্তি করা এবং ওনাদের চিকিৎসার জন্য যেটা সর্বোচ্চ যে সেবা চিকিৎসা, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ চট্টগ্রাম সিটি ঘাটে। এর আগে সরকারিভাবে বন্দরনগরীতে কোনো আইসোলেশন সেন্টার করা হয়নি। প্রতিদিনই চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও সেক্ষেত্রে বাড়েনি স্বাস্থ্যসেবার মান। পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে করোনা আক্রান্ত রোগীরা। সেক্ষেত্রে কিছু স্বপ্নবাজ তরুণ ও ব্যক্তিবিশেষের বিশেষ উদ্যোগে চট্টগ্রামে যে আইসোলেশন সেন্টারগুলো নির্মিত হচ্ছে, সেই সেন্টারগুলো যদি কাজ শুরু করতে পারে, সেক্ষেত্রে চট্টগ্রামবাসীর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আগ্রাবাদের করোনা আইসোলেশন সেন্টার থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনার প্রভাবে একদিকে পোল্ট্রি খাদ্য ওষুধের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, অপরদিকে উৎপাদিত মুরগি ও ডিমের দাম কমেছে। এতে লোকসানের মুখে পড়েছে সিরাজগঞ্জের পোল্ট্রি শিল্প। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে জেলার অনেক পোল্ট্রি খামার। তবে এই শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় পদক্ষেপ নেয়ার কথা জানান প্রাণী সম্পদ বিভাগ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জে গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে কয়েক হাজার পোল্ট্রি খামার, কিন্তু করোনার প্রভাবে এই খাতের বাজার হয়ে পড়েছে অস্থিতিশীল। পোল্ট্রি খাদ্য ও ঔষধের মূল্য বেড়েছে দফায় দফায়, কিন্তু সে অনুপাতে উৎপাদিত ডিম ও মুরগির দাম না বাড়ায় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে প্রান্তিক খামারিদের। অধিকাংশ খামারি লোকসান দিয়ে তাদের পুঁজি হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আর লোকসানের মুখে পড়ে অনেক খামার বন্ধ হয়ে গেছে। করোনার কারণে মুরগির চাহিদা নাই, মুরগি বাইরে যায় না, ডিম বাইরে যায় না, যার ফলে খামার পড়াইগুলোই বন্ধ হয়ে গেছে। করোনার পরিস্থিতির কারণে বাইরে থেকে মাল আসতে পারতেছে না, যার কারণে খামারের অবস্থা খুব খারাপ। টাকার গাড়ি আসে নাই, অল্প দামে বিক্রি করা হয়েছে এই করোনার কারণে। সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারিভাবে আর্থিক সহায়তার দাবি জানান খামারিরা। করোনার এই অবস্থার কারণে আমরা অনেক লসে পড়ে গেছি, আমাদের পরবর্তীতে আর এই ব্যবসায় ঘুরে দাঁড়ানোর মতো সম্ভব হচ্ছে না। সরকার যদি খামারি করে স্বল্প সুদের ঋণ দেয়, তাহলে আবার নতুন করে খামার আমরা আবার শুরু করতে পারবো। অবশ্য পোল্ট্রি শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারিভাবে প্রণোদনা প্রদানের কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই শিল্পেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা অনুরূপভাবে ডেইরি শিল্পের মতো আমরা তৈরি করছি। পরবর্তীতে সরকারিভাবে ঋণ যেটাই আসুক, আমরা যেন সহজে তাদের সেই ক্ষতির মোকাবেলা করে আবার এই শিল্পকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমাদের এই বিভাগ সর্বাত্মকভাবে চেষ্টা করছে। জেলায় প্রায় 4500 খামারে মুরগির সংখ্যা 50 লাখ আর হাঁসের সংখ্যা 16 লাখ, যা থেকে বছরে 34 কোটি ডিম ও 3.5 লাখ মেট্রিক টন মাংস উৎপাদন হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। টানা বর্ষণে ভূমিধসের আতঙ্ক কাটেনি রাঙামাটিবাসীর, কিন্তু এরপরও থেমে নেই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। অপরদিকে অতীতে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নের দাবি সুশীল সমাজের। প্রাণহানি ও ভূমিধস এড়াতে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন প্রশাসন। রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস নিয়ে জানাচ্ছেন রাঙামাটির প্রতিনিধি হেফাজত সবুজ। 3 বছর আগে রাঙামাটিতে টানা বর্ষণে ভূমিধসে 120 জনের প্রাণহানি ঘটে। লণ্ডভণ্ড হয়ে যায় রাঙামাটি শহর সহ উপজেলাগুলো, বন্ধ হয়ে যায় দেশের সাথে সড়ক যোগাযোগ, ব্যাপক ক্ষতি হয় কৃষি জমি ও ঘরবাড়ির।
কিন্তু তারপরও রোধ করা যায়নি বসতি স্থাপন। যেখানে পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে সেসব এলাকায় আগের চেয়ে দ্বিগুণ গড়ে উঠেছে বসতি। তবে বাধ্য হয়েই তাদের বসবাস করতে হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। বৃষ্টি হয়, পাহাড় ভাঙে, তো 8 সেকেন্ডের জন্য সরকারের ডিসি হিসাবে বারবার বলতেছে যাওয়ার জন্য, তবে যাইতে পারি। কেন তো আমরা ঝুঁকিপূর্ণ দেখতেছি না, তবু আমাদের সতর্ক থাকাটা কিন্তু দরকার। আমরা যদি এখান থেকে তো আমরা নিজেরা চাইলে যেতে পারবো না। সরকার আমাদেরকে কোনো দিকে নিয়ে যদি ভালো কিছু করে দেয় তাহলে ভালো হয়। এই অবস্থায় আইন প্রয়োগে কঠোরতা ও পাহাড় ধসে গৃহীত সুপারিশমালা বাস্তবায়ন চায় সুশীল সমাজ। আমরা যে দুর্যোগের সম্মুখীন হয়েছিলাম সেখান থেকে বেরোতে হলে আমাদেরকে বিশেষজ্ঞরা যেভাবে বলেছেন সেভাবে আমাদের ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া দরকার। সবাই মিলে আমার মনে হয় এগুলো কাজ করা উচিত, এদেরকে ওখান থেকে সরানোর ব্যাপারে, এবং যাতে তারা আর ওখানে বাসা না বাঁধে। বাসা বানানোর যে তাদের পরিকল্পনা সেটা পাস করতে হয়, সেখানে একটু কড়াকড়ি। আর তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের সামাজিকভাবে এটা অ্যাওয়ারনেস বিল্ডিং করা। প্রাণহানি ও ভূমিধস এড়াতে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এতে সন্তুষ্ট জনপ্রতিনিধিও। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমরা সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছি এবং আমরা জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করছি। জেলা প্রশাসনের কাছে শুনলাম তিনি কি উদ্যোগ নিয়েছেন, রেস্কিউকে ধন্যবাদ জানাচ্ছি। তারাও আমাকে জানিয়েছেন, তারাও এখানে বিভিন্ন রকম প্রস্তুতি তারা নিয়েছে। জেলা প্রশাসনের তথ্যমতে পৌর এলাকার 33টি ঝুঁকিপূর্ণ স্থান সহ জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় 15,000 পরিবার। সময় সংবাদ, রাঙামাটি। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে নড়াইলে গর্ভবতীদের সেবা দেওয়া হয়। গতকাল সকালে শহরের গোবরা মিত্র কলেজে কর্মসূচির উদ্বোধন করেন যশোর সেনানিবাসের 55 আর্টিলারি ব্রিগেডিয়ার জেনারেল IKA মোস্তাহসিনুল বাকি। দিনব্যাপী চলা কর্মসূচিতে জেলার 250 গর্ভবতী মাকে চিকিৎসা সেবা দেন 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া কয়েকজন রোগীকে প্যাথোলজি পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী। রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় উৎপাদিত আনারস সংগ্রহ করে সদস্যদের রেশন হিসেবে দেওয়ার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান, রেশনে ফল দেওয়ার নিয়ম থাকায় এই মৌসুমে আনারস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে রাঙ্গামাটির নানিয়ারচর এলাকা দুর্গম পাহাড় থেকে সংগ্রহ করা হচ্ছে আনারস। এতে ন্যায্য মূল্যে পাচ্ছেন প্রান্তিক কৃষকেরা। যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় দুর্গম ওই পাহাড়ি এলাকায় উৎপাদিত আনারস বাজারে আনার আগেই নষ্ট হতো। সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে খুশি চাষিরা। মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করব না, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এমন স্টিকার সেটে দিল বাগেরহাট জেলা প্রশাসন। করোনা সম্পর্কে গণ সচেতনতা বাড়াতে গতকাল দুপুরে শহরের শালতলা মোড়ে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে অংশ নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ মাস্কবিহীন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের 400 শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী শিশু খাদ্য উপহার দেওয়া হয়েছে। গতকাল সকালে বারৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করেন মোরেলগঞ্জ পৌর মেয়র মনিরুল হক তালুকদার। শিশু খাদ্যের মধ্যে ছিল দুধ, সুজি, বিস্কুট, নুডলস ও চিপস। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শিশু খাদ্য দেওয়া হবে বলে জানান মেয়র। ময়মনসিংহে সরকারি নির্দেশনা না মেনে বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় কয়েকটি বাস ও মোটরসাইকেলকে 11,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নগরী টোল প্লাজা এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এই সময় বিভিন্ন এলাকা থেকে আসা ময়মনসিংহ ঢাকাগামী বাসে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় 5টি বাসকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পরায় 2 মোটরসাইকেল আরোহী ও 1 পথচারীকে জরিমানা করা হয়। এই অভিযান নিয়মিত চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনা পরিস্থিতিতে সরকারি প্রণোদনের দাবিতে যশোরে মানববন্ধন করেছে মাইক লাইটিং ব্যবসায়ী সমিতি। গতকাল সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেন ব্যবসায়ী ও শ্রমিকেরা। মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়া মাইক লাইটিং ব্যবসায়ী স্থবিরতা সহ বেকার হয়ে পড়েছেন শ্রমিকেরা।
এতে পরিবার নিয়ে চরম মানবেতর দিন কাটছে তাদের। সংকট কাটিয়ে উঠতে বিনা সুদে ঋণ, ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া মওকুফ ও শ্রমিকদের রেশনিং এর আওতায় আনার দাবি জানান তারা। বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। গতকাল দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, গত 28 ফেব্রুয়ারি বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা হয়। এরপর করোনা ভাইরাস পরিস্থিতিতে রিটেন ভাইবা অনুষ্ঠিত হয়ে পড়ায় চরম দুশ্চিন্তাগ্রস্ত শিক্ষানবিশ আইনজীবীরা। এমন অবস্থায় বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানান তারা। মৌলভীবাজারে গ্যাসকূপ বিস্ফোরণ ঘটনায় লাওয়াছড়া জাতীয় উদ্যানের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে শহরের চৌমোহনায় এ কর্মসূচি করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা কমিটি। এই সময় বক্তাদের অভিযোগ, বিস্ফোরণের 23 বছরেও চুক্তি মোতাবেক মার্কিন কোম্পানি অ্যাক্সিডেন্টালের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারেনি সরকার। এতে ক্ষোভ প্রকাশ করে শিগগিরই ক্ষতিপূরণের দাবি জানান তারা। 1997 সালে 14 জুন কমলগঞ্জে মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ব্যাপক ক্ষতি হয়। প্রচণ্ড গরমের পর কালো মেঘের ঘন ঘটায় প্রান্ত জুড়ে প্রশান্তির বৃষ্টি। আবার কখনো মন উদাস করা টানা রিমঝিম শব্দ, কখনো বা তুমুল আক্রোশের বৃষ্টিতে বিদ্রোহী মন, সঙ্গে নানা ফুলের মন মাতানো ঘ্রাণ। বাংলা বর্ষপঞ্জির হিসেবে আষাঢ়ের শুরুটা আজ, আর বাদলে দিনের প্রথম কদম ফুলের বার্তায় বর্ষা ঋতু। সাথে শারমিনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আল মামুন। মেঘ পরশে ছেয়ে থাকা আকাশ এই বুঝি নামলো অঝোর ধারায়। ধুয়ে মুছে সব পঙ্কিলতা, স্নিগ্ধ হবে চলাচল। জলজ ফুলও যেন তৃষ্ণার্তের মতো শুষে নিচ্ছে প্রাণদায়ী অমৃতধারা। মেঘমালা জল হয়ে নামে কংক্রিটের নগরেও, তার সঙ্গী হয়ে ঝরে অজানা ফুল। গাছে সুন্দর ফুলগুলো থাকে কিংবা জলাশয়ের ফুলগুলো, এগুলো আমরা চাইলেই পরিকল্পনা করে আমাদের শহরে রাখতে পারি। তাহলে আমরা আমাদের নগর জীবনে আমরা কিছুটা হলেও আমাদের বর্ষাকে আমরা স্পর্শ করতে পারি, কিংবা আমাদের হৃদয় থেকে আমরা বর্ষাকে আমরা উদযাপন করতে পারি। কদমের ঘ্রাণ হয়তো এখনই পাওয়া যাবে না, সেই মুগ্ধতার জন্য অপেক্ষা আরো কিছুদিনের। কিন্তু চলতি পথে দেখা মেলে আবেশ ছড়ানো বেলি জুয়ের। বর্ষাকে আমরা যে অনুভব করি সেটা আমরা পাই। তার সঙ্গে যদি আমি বৃষ্টির এক পশলা বৃষ্টির সঙ্গে বাতাসে কদমের গন্ধ পাই কিংবা কেয়া ফুলের গন্ধ পাই, তাহলে সেটা আরো পরিপূর্ণ হয়। আর চোখ কাড়বে মৌসুমী নানা ফুলও। ভাগ্য প্রসন্ন হলে সেই সঙ্গে নজরবন্দি হবে তাদের রূপগ্রাহীরাও। মুগ্ধ হয়ে তারা গাইছে মধুর সুরে। বর্ষার আগমন বাড়িয়েছে তাদের ব্যস্ততাও। বন বনানী প্রান্তর ঘিরেছে নানা রঙের নাম না জানা ফুলে। শুধুমাত্র সৌন্দর্যেই না, এই ফুলগুলো কিন্তু ঘ্রাণেও আপনাকে মাতোয়ারা করে ছাড়বে। শুধু গ্রামেই না, নগর জীবনেও কিন্তু এসেছে বর্ষা। বর্ষার রিমঝিম শব্দ আপনাকে যেমন উদাসীন করবে, তেমনি ভাবনার খোরাকও যোগাবে। বাঙালির জীবনে বর্ষা আসে এক ধরনের মুগ্ধতা নিয়ে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মারা গেলেন সিলেট সিটির সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন কামরান। করোনায় আক্রান্ত হয়ে 7 জুন থেকে ভর্তি ছিলেন সিএমএইচে। রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন 2 মুক্তিযোদ্ধা, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও মোহাম্মদ নাসির। পরিবারের কাছে যেতে না পারায় প্রধানমন্ত্রীর আক্ষেপ। করোনা মহামারী দুঃসময়ে মানুষের পাশে নেই রাজনৈতিক দলগুলো, নেতারা জনসম্পৃক্ততায় ব্যর্থ বলছেন বিশ্লেষকরা। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের জন্য চালু হচ্ছে 350 শয্যা 2টি আইসোলেশন সেন্টার, বিনামূল্যে চিকিৎসা সেবা। গড়ে তোলা হচ্ছে মিনি হাসপাতালও।
এবং তথ্যগত ভুলের কারণে ঈদে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাননি রংপুরের 1 লক্ষ পরিবার। পেয়েছেন বিত্তশালী সহ একই পরিবারের একাধিক মানুষ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।